আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের লেকচার 6। আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো চলছিল তার ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলা লেকচার 6। আজকের লেকচারে আছে আমাদের, আচ্ছা একটু সমস্যা হয়েছে, আমি খেয়াল করিনি হয়তো। এটা হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন, সরি, এটা হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তনের ক্লাস। ওকে, কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছো আমার সাথে তোমাদের অ্যাডমিশন যাত্রায় আমাকে বেছে নিয়েছো, একটু কমেন্ট করে জানাবে। পাশাপাশি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাবে, ঠিক আছে? ওকে, হুম, আমি দেখতে পাচ্ছি অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা রাখি তোমরাও ভালো আছো। ওকে, তোমরা ক্লাসটি অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আমাদের ক্লাসটা গতকালকে ছিল, কিন্তু আসলে একটু ব্যস্ততার কারণে সম্ভব হয়নি গতকাল নেওয়ার। তো যে কারণে আমি ক্লাসটি আজকে কন্টিনিউ করছি। ওকে, ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনটা আমাদের কাছে বেশ একটি আতঙ্কের অধ্যায়, কারণ এখান থেকে প্রশ্ন আসে আমরা উত্তর করতে পারি না, বা আমাদের একটু সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, বা বুঝি কম, একটার সাথে আরেকটা তালগোল পেকে যায়। যাই হোক, আমরা ধ্বনি পরিবর্তনের উপরে যত কনফিউশন আছে বা এখান থেকে যে প্রশ্নগুলো হয় এগুলো তো আমরা দেখবই, পাশাপাশি এটা নিয়ে একটি স্বচ্ছ ধারণা নিয়ে ক্লাসটি শেষ করব। ওকে, লক্ষ্য করো, ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তনটা কি আসলে? ধ্বনি পরিবর্তন হলো, ধ্বনি পরিবর্তনটা হলো আমরা যে কথা বলি, হ্যাঁ, আমরা যে কথা বলি, এই যে কথা, অর্থাৎ আমাদের যে ভাষা, এই ভাষা পরিবর্তনের একটি মাধ্যম হলো ধ্বনি পরিবর্তন। অর্থাৎ যে ভাষা যত বেশি পরিবর্তন হবে, অর্থাৎ যে ভাষা যত বেশি পরিবর্তন হবে সেই ভাষার তত বেশি সমৃদ্ধ হবে। আমি বলছি, যে ভাষা যত বেশি পরিবর্তন হবে সে ভাষার শব্দ ভান্ডার তত বেশি হবে এবং সে ভাষা তত সমৃদ্ধ হবে। এই জন্য আঞ্চলিক ভাষা যত বেশি সমৃদ্ধ সে ভাষাটিও ঠিক তত বেশি সমৃদ্ধ। আর আমরা জানি ভাষা হলো ভাবের বাহন, অর্থাৎ আমাদের যে ভাব, মনের ভাব যে আমরা প্রকাশ করি, সেই ভাব প্রকাশের বাহন বা মাধ্যম হলো ভাষা। ভাষার মধ্য দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি, এই জন্য ভাষাকে বলা হয় ভাবের বাহন। ওকে, আচ্ছা, এখন দেখি এই যে ভাষা যে পরিবর্তন হচ্ছে, এই ভাষা বিভিন্ন ভাবে পরিবর্তন হয়, অবস্থান ভেদে, স্থান ভেদে, সময়ের ভেদে ভাষার পরিবর্তন বা চেঞ্জ আমরা লক্ষ্য করি। যেমন আমি যদি বলি যে বাংলা ভাষা, আমরা তো সবাই বাংলা ভাষায় কথা বলি, যেমন যারা নোয়াখালীতে বসবাস করেন তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু তাদের ভাষায় কি আঞ্চলিকতা আছে। আবার যারা সিলেটে বসবাস করেন তারাও কিন্তু ভাষায়, বাংলা ভাষাতেই কথা বলেন। চট্টগ্রাম বলো, তারপরে রাজশাহী বলো, নওগাঁ বলো, নাটোর বলো, বরিশাল বলো, যে অঞ্চলের কথাই বলো না কেন, প্রত্যেকটা অঞ্চলের মানুষই তাদের নিজস্ব একটি স্বকীয়তা আছে, অর্থাৎ নিজস্ব যে একটি আঞ্চলিকতা আছে, সেই ভাষায় কথা বলে, কিন্তু সব ভাষাই বাংলা। তো এই যে স্থান ভেদে ভাষার পরিবর্তন হয়, ঠিক আছে। আবার সময়ের ভেদে পরিবর্তন হয়, যেমন আজ থেকে 20 বছর আগে যেভাবে কথা বলা হতো, আজ থেকে 20 বছর পরে ঠিক মানে সেম কথাটা, মানে বিভিন্ন আহ নতুন শব্দ, নতুন মাত্রা যুক্ত হয়ে সেই কথাটি বলা হচ্ছে। যেমন এক সময় আমরা ছোট বাচ্চাদের কি বলতাম, বাবু সোনা, তাই তো? কিন্তু এখন সেটা হয়ে গেছে কি, বাবাই সোনা। এই যে বাবাই সোনা, তাহলে এই যে শব্দ কিন্তু একটা বাড়লো, অর্থাৎ এই যে নতুনত্ব আসা, এই নতুনত্ব আসেই কোথায় থেকে? নতুনত্ব আসেই হলো এই ধ্বনির পরিবর্তনের মধ্য দিয়ে। যে কারণে এই ধ্বনি পরিবর্তন অর্থাৎই হলো কি ভাষার পরিবর্তন। ভাষার পরিবর্তনের ক্ষেত্রে ধ্বনি পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ অংশ, বা ধ্বনি পরিবর্তনের মাধ্যমেই ভাষার পরিবর্তন হয়, যেটাই বলি না কেন। তো যাই হোক, আমরা একটু দেখি ধ্বনির পরিবর্তন কিভাবে ঘটে, এই সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকা দরকার, নয়তো পরীক্ষায় খাতায় আমরা
আনসার করতে পারবো না। আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হলো কি, পরীক্ষায় ভালো করা বা পরীক্ষায় ভালো একটা মার্কস অর্জন করা। ঠিক আছে। আচ্ছা, আমরা তার পূর্বে একটু দেখে নিই ধ্বনির পরিবর্তন আসলে কিভাবে ঘটে। একটা লক্ষ্য করি, বলছি মুখগহ্বরের প্রত্যঙ্গের আড়ষ্টতা বা হীনতার কারণে, অর্থাৎ আমরা অনেক সময় তোতলাই না, তোতলা তোতলা আমরা এই যে তোতলামো করি না, অর্থাৎ যাদের আলজিহ্বা একটু সমস্যা আছে তারা অনেক সময় তোতলায় কথা বলে। তোতলায় কেমন, ওই যে লাড়ু, লাড়ুকে কেউ কেউ বলে কি লালু, লালু। ঠিক আছে, এই যে লাড়ু হয়ে যায় কি, তার এই উচ্চারণের আড়ষ্টতার কারণে সেটা লালু হয়ে যায়। আবার দেখো, দেশ কাল পাত্র ভেদে, অর্থাৎ দেশ, স্থান, কাল, পাত্র মানে বিষয় ভেদে ভাষার পরিবর্তন ঘটে। এই যে বিভিন্ন অঞ্চলের কথা বললাম। দ্রুত উচ্চারণের কারণে বা উচ্চারণের অসাবধানতার কারণে, আমরা যে দ্রুত উচ্চারণ করতে যাই, কোনো একটা শব্দ যখন দ্রুত উচ্চারণ করতে যাই, তখন দেখা যায় যে আমাদের শব্দের জড়তার কারণে বা ফাস্ট উচ্চারণ করার কারণে একটার সাথে আরেকটা লেগে যায় একটা বিকৃত উচ্চারণ হয়। ঠিক আছে, সেটা হলো দ্রুত উচ্চারণের কারণে বা উচ্চারণের অসাবধানতার কারণে। অজ্ঞতা বা নিরক্ষরতার কারণে, এটা কি, এটা হচ্ছে আমরা অজ্ঞতা, আমরা যারা আমাদের আহ পূর্বপুরুষ, অর্থাৎ আমরা যদি আমাদের এক জেনারেশনের পিছনে যাই, অর্থাৎ আমাদের বাবা মা, দাদা দাদি, এই মানুষগুলোকে আমরা দেখবো যে পড়াশোনায় তারা বেশ অজ্ঞ, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা শিক্ষিত না। যার ফলে কি হয়, তাদের যেই কথা বলার ধরন বা কথা যেভাবে তারা বলেন, দেখা যায় অনেক শব্দের বিকৃত উচ্চারণ করে ফেলেন। ঠিক আছে, বিকৃত উচ্চারণ করে ফেলেন। তো যে কারণে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি অজ্ঞতা বা নিরক্ষরতার কারণে। যেমন তুমি বলছো কি, তুমি বলছো গ্লাস, তুমি বলছো গ্লাস, কিন্তু তোমার আহ বাবা মা বা যারা দেখা যাচ্ছে ওইভাবে পড়াশোনা করেননি বা এটা সঠিক উচ্চারণ কি তারা জানেন না, তারা বলে ফেলেন কি গিলাস। বা তুমি বলছো কি ট্রাক, যেমন রাজশাহীর মানুষ ট্রাককে ট্রাক না বলে বলে কি টিরাক, টিরাক, এই যে টিরাক। ঠিক আছে, এই যে এরকম পরিবর্তন, এটা কি অজ্ঞতা বা নিরক্ষরতার কারণে। ভৌগোলিক কারণে, ভৌগোলিক কারণে আমাদের, ভৌগোলিক কারণে আমাদের আহ ধ্বনির পরিবর্তন ঘটে, অর্থাৎ স্থানের বিষয়ের কারণে। আর আসলে শ্রবণ শক্তির দুর্বলতার কারণে। যেমন তুমি বলছো কি, তুমি বলছো হসপিটাল, কিন্তু একজন শুনে ফেলছে হসপিটাল, হসপিটাল, তুমি বলছো হসপিটাল, একজন শুনে বলছে কি হাসুপাতাল। ঠিক আছে, সে হাসুপাতাল বলে ফেলছে, আবার কি অন্যদিকে নিয়ে যায় না। এই যে এটা হচ্ছে কি শ্রবণ শক্তির দুর্বলতা। ঠিক আছে, শ্রবণ শক্তির দুর্বলতার কারণে ধ্বনির পরিবর্তন ঘটে। বুঝছো? এই বাচ্চারা বুঝছো? বুঝলে কমেন্ট করো। ক্লাসটি শেয়ার করিও, বুঝছো? আচ্ছা, মাত্র 6টা শেয়ার হয়েছে, জনগণ কম। জনগণ কোথায়? জনগণের স্পিড কমে গেল আস্তে আস্তে। আচ্ছা, ওকে। এবার দেখো, আমরা ধ্বনি পরিবর্তন, এটা আমাদের না হওয়ার কারণ আমরা একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলি। এক্ষেত্রে আমরা কি করব,
যেমন আমি একটা শব্দ লিখি, তোমরা স্ক্রিনের দিকে তাকাও, তাকালে দেখতে পাবে আমি একটা শব্দ লিখছি। একটা শব্দ লিখলাম আজ, আজ থেকে বললাম কি আজই। একটু তাকাও, আমি জানি তুমি পারো, তারপর আরেকটু ভালো পারো, পারার জন্য একটু বেসিকটা বোঝো, বুঝলে তোমার জন্য সহজ হবে। এই যে দেখো, এই একটা আমি চিহ্ন দিয়েছি, এই চিহ্ন, এই চিহ্নের অর্থ হলো এই দিকটা, এই দিকটা হবে পূর্ববর্তী রূপ, এই দিকটা হবে পরবর্তী রূপ। কথা বুঝো, এই দিকটা হবে পূর্ববর্তী রূপ, এই দিকটা হবে কি, এই দিকটা পূর্ববর্তী রূপ, এই দিকটা পরবর্তী রূপ। অর্থাৎ এখান থেকে পরিবর্তন হয়ে এখানে আসছে। আমরা দুই পাশের চিত্র দেখব, অর্থাৎ এই যে এই চিহ্নটার মানে কি, এই পাশে একটা ঘর আছে, এই পাশে একটা ঘর আছে, দুইটা ঘরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এই জায়গাতে একটা জানালা আছে, এই জায়গাতে জানালা নাই। পার্থক্য হলো এইটা, এর সাথে বেশি কিছু না। বা যদি বলি যে এই পাশে তোমরা দেখছো কি হিরো আলম, এই পাশেও দেখছো হিরো আলম, ঠিক আছে? এই পাশে হিরো আলম কি করছে, এই পাশে হিরো আলম গান গাইতেছে, এই পাশে এসে হিরো আলম আর গান গায় না, হিরো আলম একেবারে চুপ। এই পাশে হিরো আলম একেবারে চুপ, এই পাশে যে হিরো আলম কি করতেছে, মন্ত্রী হয়ে বসে আছে, বলছে আহো ভাতিজা আহো, ঠিক আছে, আহ্বান করতেছে। মনে করো এই পাশে জায়েদ খান, মানে জায়েদ খানের মতোই আছে, ঠিক আছে, আর এই পাশে এসে জায়েদ খান একটা চশমা পরে আছে। তাহলে এই যে চশমা, চশমা আমি আঁকাই দিলাম, এই যে চশমা, ঠিক আছে, চশমা পরে আছে। এখন ব্যাপার হলো এই জাহেদ খান ব্যক্তি একজনই, এর মধ্যে তুমি এখন তোমাকে পার্থক্য নির্ণয় করতে হবে যে জাহেদ খানের মধ্যে পার্থক্যটা কি, মানে এখান থেকে এখানে যাওয়ার পরে তার পার্থক্য কি হয়েছে। তাহলে এই জায়গাতে তার চশমা ছিল, সরি ছিল না, এই জায়গাতে যে চশমা হয়েছে, তাহলে এটাই হচ্ছে পার্থক্য। ওইভাবে তুমি নামকরণ করবা। কথা বুঝছো না বুঝো নাই? কথা বুঝছো? এই কথা বুঝছো? কথা বুঝছো? আচ্ছা, কমেন্ট করবা, কথা বুঝলে কমেন্ট করবা। আচ্ছা, এবার আসো, তাহলে আমি বললাম কি, আমি বললাম যে আমরা চিত্র দেখব, একটা চিত্র, একটা আয়না, একটা ছবি, ছবি দেখব। এই পাশের ছবি আর এই পাশের ছবির মধ্যে পার্থক্যটা কি, এই পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি তাহলে ধ্বনি পরিবর্তন আমাদের জন্য একবারে ইজি, একবারে সহজ, একবারে পানির মতো। বুঝছো? ওকে, আমি একটু উদাহরণ একটা লিখেছি, আজই, আজ থেকে আজই, লক্ষ্য করো, আজ থেকে আজই। দেখো তো, এই জায়গাতে লিখলাম আজ থেকে আজই, তাহলে এই শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করি, এখানে কি কি শব্দ আছে, বর্ণ আছে, সরিয়া আছে, আর কি আছে, বর্গীয় জ আছে, আজ। এখানে যে কি আছে, সরিয়া, বর্গীয় জ, রস্বই, কয়টা আছে, তিনটা বর্ণ আছে, লক্ষ্য করো। এইটা এটা কমন, কেটে দিব, এইটা এটা কমন, কেটে দিব, তাহলে বাকি কি থাকে, বাকি থাকে একটা রস্বই, অর্থাৎ শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি একটা রস্বই আসছে। তাহলে এই পাশে রস্বই ছিল না, এই পাশে গিয়ে যে সেটা আছে, তাহলে এই পাশে কি হয়েছে, আগমন ঘটেছে। কি ঘটেছে, আগমন। তাহলে এই আগমনটা কোথায় গিয়ে ঘটলো, কোথায় দেখো তো, অবস্থানটা কোথায়, শুরুতে, মধ্যে, না শেষে? শেষে আগমন ঘটেছে। এই জন্য এটা কি, এটা হচ্ছে স্বরধ্বনি, তাহলে স্বরধ্বনির আগমন, আর এটা কোথায় ঘটছে, শেষে ঘটছে, শেষে মানে অন্ত, তাহলে তখন তোমাকে বলতে হবে অন্ত স্বরাগম। তোমাকে এইভাবে এই পরিবর্তনগুলো নির্ণয় করতে হবে, তাহলে তুমি পারবে। বুঝছো না বুঝো নাই? বুঝছো? তোমাকে এইভাবে এই পরিবর্তনগুলো নির্ণয় করতে হবে। ওকে, এবার আসো, আমরা কয়েকটা এই 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 যতটুকু আলোচনা করেছি এতটুকু কি বুঝছো? বুঝলে আমি টেস্টে যাব একটু। একটু কমেন্ট করবে ভাইয়ারা যদি বুঝে থাকো। আচ্ছা, বুঝছো, ওকে, এবার আসো। আচ্ছা, আবার বলবো, আবার বলি, দেখো, আমি একটা শব্দ লিখলাম রাতি, রাতি থেকে রাত,
দেখো একটা শব্দ লিখলাম, রাতি থেকে রাত, অর্থাৎ এখান থেকে পরিবর্তন হয়ে এখানে গেছে। ওকে, তাহলে এই শব্দটাতে কি কি বর্ণ আছে দেখো তো। এই শব্দটাকে যদি বিশ্লেষণ করি পাবো কি, র, র এর সাথে আছে আকার, আকার আছে, এরপরে কি আছে, এরপরে আছে ত, ত এর সাথে কি আছে, রস্বই ইকার। ওকে, এখান থেকে যাচ্ছে এখানে কি আছে, র আছে, র এর সাথে আকার আছে, আর কি আছে, ত আছে। এবার মিলাই, র, র, আকার, আকার, ত, ত। দেখো এই জায়গাতে একটা রস্বই ছিল, রস্বই শেষে, কোথায় শেষে, এইখানে এসে দেখছি সেই রস্বইটা নাই, অর্থাৎ এখান থেকে এখানে এসে সেই রস্বইকারটা লোপ ঘটেছে। লোপ মানে কি, হারিয়ে যাওয়া, লুপ্ত হওয়া। তাহলে এই যে লোপ ঘটলো, এই লোপ ঘটার কারণে এটাকে বলছি কি, এটাকে বলছি লোপ ঘটছে। কি লোপ, এটা হচ্ছে স্বরধ্বনি, সুতরাং বলতে হবে স্বরলোপ। এই স্বরধ্বনিটা কোথায় থেকে লোপ ঘটছে দেখো তো, শব্দের শুরুতে, মাঝে না শেষে, শেষ থেকে, শেষ থেকে ঘটলে সেটাকে বলতে হয় অন্ত। তাহলে এইটার নাম হলো অন্ত স্বরলোপ। বুঝছো কি বুঝো নাই, এবার বলো। বুঝছো, বুঝছো সবাই, বুঝছো কি না বুঝো নাই? কমেন্ট করো, কমেন্ট করো। না কমেন্ট করলে বুঝবো কিভাবে যে তুমি আসলে বুঝছো কি বুঝো নাই? আচ্ছা, ক্লিয়ার স্যার, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা কিছু টেস্ট দেখি। এই দেখো এখানে আছে কি, অগুরু থেকে অগ্রু। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে নিই। দেখো আমরা জানি প্রত্যেকটা স্বরবর্ণের সাথে কি থাকে, ক, ক এর সাথে কি আছে, ক, অ, অর্থাৎ ক এর সাথে একটা অ আছে। ওকে, এরপরে দেখো যদি বলি খ, খ এর সাথে কি আছে, একটা অ আছে, অর্থাৎ এই কথা কি আমরা বলতে পারি না, কোন ব্যঞ্জন ধ্বনি একেবারে পিওর সিঙ্গেল না, অর্থাৎ কেউ একেবারে একা না, তাদের সাথে একটা করে কি থাকে, বান্ধবী থাকে বা জাস্ট ফ্রেন্ড থাকে, ঠিক আছে, জাস্ট ফ্রেন্ড, শুধু বন্ধু আর কিছুই না, ঠিক আছে। ওকে, একটা করে বন্ধু থাকে। আর এই যে তুমি যখন বলছো কয়াকারে কা, কি বলছো, কয়াকারে কা, করের সেকারে কি, তাহলে তুমি এদের সাথে যে কার আছে সেটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, অর্থাৎ আমরা এই কথা কি স্পষ্ট ক্লিয়ার না, যে ব্যঞ্জনের সাথে কিছু নাই মানে একটা অ আছে, আর কার থাকলে তা দেখা যায়, এরকম না? অর্থাৎ এর ভিতরে যে একটা কার আছে সেই কারটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এই জন্য ক যোগ আ লিখেছি। কিন্তু এর সাথে কোনো কার নাই মানে কি, এর সাথে একটা অ লুকিয়ে আছে, লীন হয়ে আছে, এটা আমরা জানি। ওকে, এবার আসো যে একটা শব্দ লিখি, যেমন ক, ক এর সাথে একটা শব্দ লিখলাম র, তাহলে কি হবে বলতো, কর র, কর কর হবে না, কর হবে। আচ্ছা, এই কর শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা জানি ক এর সাথে কি আছে, ক এর সাথে একটা অ আছে, তাহলে ক যোগ অ যোগ কি, যোগ হলো র। তাহলে এখন যদি তুমি এই অটাকে যদি তুমি বের করে নাও, কি করো, বের করে নাও, তাহলে এর বৈশিষ্ট্য কি, এর নিচে হসন্ত মানেই হলো, এর বৈশিষ্ট্য হলো এ তার পরের বর্ণের সাথে যুক্ত হবে। এই যে অ ছিল বলে অ এর সাথে যুক্ত হয়ে কর হয়েছে, কিন্তু এই অটাকে যদি আমরা তুলে নিই, হারাই দিই, তাহলে এই যে হসন্ত থাকার কারণে, অর্থাৎ সে একেবারে পিওর সিঙ্গেল, তার কেউ নাই, তখন সে পরবর্তী ব্যঞ্জনের সাথে সে যুক্ত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কি, হয়ে যাবে কয় র ফলারে, কয় র ফলাতে ক। ঠিক আছে, তাহলে এই পরিবর্তনটা হবে, অর্থাৎ শব্দের সাথে একটা করে স্বরধ্বনি থাকে, সেই স্বরধ্বনিকে যদি আমরা হটাইয়া ফেলি, তাহলে সে তার পরের ব্যঞ্জন থাকুক বা যেটাই থাকুক না কেন, তার পরের সাথে সে যুক্ত হয়ে যাবে। এটা হলো তার বৈশিষ্ট্য। কথা বুঝছো, কথা বুঝছো, কথা বুঝছো, বুঝছো না বুঝো নাই?
বুঝছো? কমেন্ট করো, কমেন্ট করো, বুঝলে কমেন্ট করো। ওকে, দেখো আমি বললাম যে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে কি থাকে, স্বরধ্বনি থাকে। সেটা কি অধ্বনিটা থাকে, লীন হয়ে থাকে, যে কারণে অধ্বনিকে আমরা দেখতে পাই না। ওকে, এখন যদি আমরা তার অধ্বনিকে কয়ের যদি অধ্বনিটাকে যদি আমরা বের করে ফেলি, তাহলে কয়ের নিচে কি থাকে, হসন্ত থাকে। এই হসন্তকে যদি আমরা এইভাবে ছেড়ে দিই, তাহলে সে কখনো এইভাবে সিঙ্গেল ভাবে থাকতে পারবে না। সে করবে কি, তারপরে যে একটা ব্যঞ্জন থাকুক বা তারপরে যদি কোনো একটা বর্ণ আসে, সে বর্ণের সাথে সে যুক্ত হয়ে যায়, অর্থাৎ সে বর্ণের সাথে সে প্লাস হয়ে যায়, অর্থাৎ তার সাথে সে মিলতে চায়। যেমন ক, এই ক এর পরে যদি আমরা ক হসন্তের পরে যদি আমরা একটা ক দেই, তখন দেখবা যে এই কটা এই ক এর সাথে যুক্ত হয়ে গেছে, হয়ে যে এইরকম হয়ে গেছে। বুঝছো? এই জন্য বলছি, ক থেকে যদি কখনো কোনো স্বরধ্বনি বের করে নেওয়া হয়, সেই ক এর নিচে হসন্ত চলে আসে এবং সে কখনো একা থাকতে পারে না, সে পরের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে যায়। এই কথাটা বললাম। এরপরে আসো, দেখো আমি এখানে একটা উদাহরণ টেনেছি, বলেছি অগুরু থেকে অগুরু। লক্ষ্য করো, অগুরু থেকে অগুরু। দেখো তো এই জায়গাতে গয়ের সাথে কি ছিল, একটা রস্যুকার ছিল। দেখো, গয়ের সাথে ছিল একটা রস্যুকার, অর্থাৎ এই যে গ, এই গয়ের সাথে ছিল একটা রস্যুকার, তারপরে ছিল কি র, র এর সাথে আবার ছিল রস্যুকার। এরকম ছিল। ওকে, এরকম ছিল। এই যে রস্যুকার, এই রস্যুকারটা যখন আমরা বের করে নিলাম, রস্যুকারকে যখন আমরা বাদ দিলাম, তখন সেই গটা এই র এর সাথে যুক্ত হয়ে গেছে। বাদ দিলে এরকম হয় না, এরকম হয়। তখন সেটা এই গটা রফলার সাথে যুক্ত হয়ে গয় রফলা রস্যু হয়ে গেছে, গুরু হয়ে গেছে। বুঝছো? এই জন্য দেখো, এই যে অগুরু শব্দ থেকে যখন গুরু হলো, অর্থাৎ শব্দের মাঝের যে রস্যুকার বা স্বরধ্বনি ছিল, সেই স্বরধ্বনিটা এই জায়গাতে এসে লোপ পাইলো। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, মধ্য স্বর লোপ। ঠিক আছে? এই জন্য এটার নাম কি, এটার নাম হলো মধ্য স্বরলোপ। ওকে, এবার আসো দ্বিতীয় নম্বর বর্ণটার দিকে তাকাও, শব্দটার দিকে তাকাও। বলছে কি, প্রীতি থেকে পীড়িতি। দেখো, প্রীতি থেকে পীড়িতি শব্দটা কি, প্রীতি। তাহলে দেখো, প্রীতি থেকে কি, পি রি তি। লক্ষ্য করো, এই যে প্রীতি বলছে না, তাহলে কি আছে, পয়ের সাথে কি আছে, রফলা আছে, তারপরে কি আছে, দীর্ঘইকার আছে, তারপরে কি আছে, তয়ে রস্বইকার, তয় রস্বইকার। লক্ষ্য করো, এ জায়গাতে দেখো, পয়ের সাথে রফলা ছিল, তারপরে রস্বইকার ছিল, সরি দীর্ঘইকার ছিল। কিন্তু এই জায়গাতে এসে কি হলো, দেখো প আর রফলা দুটা কিন্তু যুক্ত অবস্থায় ছিল। এই জায়গাতে আসার পরে এই প আর রফলা কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে। হইলো কি, প এর সাথে একটা রস্বইকার যুক্ত হলো, তারপরে র, র এর সাথে কি যুক্ত হলো, র এর সাথে হচ্ছে রস্বইকার হলো, দীর্ঘইকারটা রস্বইকার হয়ে গেল, তারপরে কি হয়েছে, ত রস্বইকার। ওকে, এরকম হয়েছে। তাহলে পটাকে যদি আমরা কেটে দিই, প প কেটে গেল, র র কেটে গেল, রস্বই দীর্ঘই উচ্চারণ সেম, কম বেশি আর কি, যাই হোক একই বর্ণ। ত ত কেটে দিলাম, রস্বই রস্বই কেটে দিলাম। দেখো এই পাশে সব কাটা, এই পাশে এসে আমাদের এই যে মাঝখানে যে রস্যুটা ছিল, লক্ষ্য করো, এই যে সরি রস্বইটা যে ছিল, এই রস্বইটা থেকে গেছে, অর্থাৎ এইটার আগমন ঘটলো। কোথায় আগমন ঘটলো, শব্দের মাঝে আগমন ঘটলো। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, মধ্য স্বরাগম। বুঝছো না বুঝো নাই? আমি রুলস পড়াতে গেলে আবার এগুলো পড়াবো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট তোমাদেরকে একটু মানে ঝালিয়ে নিচ্ছি, যে আমি যাতে বুঝতে পারি যে এই পাশ থেকে এই পাশে এসে কি ধরনের পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা আসলে কি। যদি এইটা বুঝি তাহলে আমার জন্য এটা সহজ হবে। কথা বুঝছো? বুঝছো না বুঝো নাই? কমেন্ট করো, কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো যে তোমরা বুঝছো?
বুঝো নাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারবে, একটু অপেক্ষা করো, বুঝতে পারবে। একটু ওয়েট, দেখো আমি বললাম অগুরু থেকে, অগুরু থেকে কি বললাম, অগ্রু। এটা কি ধরনের পরিবর্তন, তাই না? দেখো অ, গয়ের সাথে কি আছে, রস্যু, তারপরে কি আছে র, এর পরে কি আছে রস্যু, ঠিক আছে? এরপরে আসো, লিখলাম কি এর পরে কি আছে গ, এর পরে কি আছে রফলা, রফলার পরে কি আছে রস্যু। এবার দেখো এই যে অগ্রু বললাম, অ, অ, গ, গ কমন, রস্যু, রস্যু নাই, র, র, রস্যু, রস্যু, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী তোমাকে কাটতে হবে। তুমি কাটার পরে কি দেখছো, কাটার পরে দেখছো এই জায়গাতে একটা রস্যও ছিল, এই জায়গাতে যে সেই রস্যটা নাই, অর্থাৎ এইখানে একটা রস্য ছিল, এটা হচ্ছে স্বরধ্বনি। এই স্বরধ্বনিটা এই জায়গাতে আসার পরে লোপ পাইছে, লোপ পাওয়ার কারণে এটাকে বলছি কি স্বরলোপ। এখন দেখো এইটা লোপ পাইছে কোথায় থেকে, শব্দের একেবারে মাঝ বরাবর থেকে, এই জন্য সেটাকে বলতে হবে কি মধ্য স্বরলোপ। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝছো, হ্যাঁ বুঝছো, এবার কমেন্ট করো। আমি জাস্ট দুই পাশের পরিবর্তন দেখবো। বুঝছো, আমি জাস্ট দুই পাশের পরিবর্তন দেখবো, পরিবর্তন দেখলেই বুঝতে পারবো। ওকে, আচ্ছা, বুঝছো না বুঝো নাই? কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। গুড। অর্থাৎ আমি একটা কাজ করবো, সেটা হলো এই যে এই পাশে এবং এই পাশে কি ধরনের পরিবর্তন, সেই পরিবর্তনটা জাস্ট বলে দিব, তাইলেই হবে, আর কিছু না। দেখো এখানে অনেকগুলো উদাহরণ আছে, যাই হোক তোমাদের একটু কষ্ট হবে, আমি একটু ক্লাসের দিকেই যাই, এগুলো পরে দেখলে হবে না। দেখো ধ্বনির পরিবর্তনে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি। হুম, ধ্বনির পরিবর্তন হয় চার ধরনের পরিবর্তন। কয় ধরনের? চার ধরনের পরিবর্তন। কখনো ধ্বনির আগমন ঘটে, ধ্বনির লোপ ঘটে, ধ্বনির স্থান পরিবর্তন ঘটে, ঠিক আছে? তারপরে কি এক ধ্বনির পরিবর্তে আরেক ধ্বনি আসে, এরকম আর কি ধ্বনি পরিবর্তন হয়। মোট চার ধরনের পরিবর্তন হয়। তো যাই হোক আমরা শব্দের মধ্যে দুই ধরনের মানে দুই রকমের ধ্বনির পরিবর্তন লক্ষ্য করি। অর্থাৎ শব্দের মধ্যে আমরা কখনো স্বরধ্বনির পরিবর্তন লক্ষ্য করি, কখনো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন লক্ষ্য করি। তো এই স্বরধ্বনির পরিবর্তন কোনগুলো আমরা একটু সেটা দেখব। যেমন স্বরাগম, এই স্বরাগম হলো স্বরধ্বনির পরিবর্তন। স্বরলোপ বা সম্প্রকর্ষণ, স্বরলোপ বা সম্প্রকর্ষ এটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। স্বরসংগতি এটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। অপিনিহিতি, অসমীকরণ, অভিশ্রুতি এই সবগুলো হলো কি স্বরধ্বনির পরিবর্তন। ব্যঞ্জনধ্বনির পরিবর্তনে কি কি আছে? ধ্বনি বিপর্যয় লক্ষ্য করো, সমীভবন, বিষমীভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, হকার লোপ, রকার লোপ। আমরা এই পরিবর্তনগুলো দেখি, ঠিক আছে? স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির মধ্যে আমরা এই পরিবর্তনগুলো দেখি বা লক্ষ্য করি। বুঝছো না বুঝো নাই?
মানে যে পরিবর্তনগুলো আমরা দেখি এগুলো হচ্ছে এই নামের পরিবর্তন। কখনো স্বরের আগমন ঘটে, কখনো স্বরের লোপ ঘটে, কখনো স্বর সংগতি রক্ষা করে, কখনো অপিনিয়তি হয়, কখনো অসমীকরণ হয়, কখনো অভিশ্রুতি হয়। এই হচ্ছে বক্তব্য। আচ্ছা, এবার আমরা আলোচনায় আসি। লক্ষ্য করো, টপিকের নাম কি? টপিকের নাম হলো অসমীকরণ। টপিকের নাম কি? অসমীকরণ। অর্থাৎ তুমি সমান ধ্বনিকে অসমান করবা। কি বললাম? সমান ধ্বনি কে তুমি অসমান করবা। সমান ধ্বনিকে অসমান করবা কিভাবে? দেখো, ধ্বনি কোনগুলো? মূলত দ্বিরুক্ত শব্দ। দেখো বলছে ঘচা ঘচ, ঘচা ঘচ, তারপরে কি আছে টপ টপ টপ, ভন ভন, এরকম প্রচুর দ্বিরুক্ত শব্দ আছে। ঠিক আছে, এই দেখো আমি দুইটা শব্দ লিখলাম, একটা লিখলাম হচ্ছে ঘচ ঘচ আর একটা লিখলাম টপ টপ। একটা লিখলাম ঘচ ঘচ আর একটা লিখলাম কি টপ টপ লিখলাম। কেমন দেখো? দেখো তো, আবারও ঘচা ঘচ লিখে ফেলছি। দেখো ঘস ঘস। এবার দেখো টপ টপ ঘস, টপ টপ, টপ টপ, ঘস ঘস। অর্থাৎ এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দকে একই শব্দ দুইবার উচ্চারণ করা হলে সেটাকে দ্বিরুক্ত শব্দ বলে। এবার দেখো ঘচ ঘচ, দুইটা একই সমান শব্দ। ঘস ঘস কি দুইটা সেম শব্দ। এই দুইটা সেম শব্দকে আমরা অসমান করে দিব। অসমান করতে গেলে শব্দের মাঝে একটা আকার নিয়ে আসবো। কি নিয়ে আসবো? আকার নিয়ে আসবো। আকার নিয়ে আসলে কি হবে? হয়ে যাবে ঘচা ঘস, হয়ে যাবে কি টপা টপ, টপা টপ, টপা টপ, ঘপা ঘপ, ঘপ ঘপ থেকে ঘপা ঘপ, ঘপা ঘপ। বুঝছো? তাহলে যেই কথাটা বললাম যে দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দের মাঝে আমরা একটা স্বরধ্বনি নিয়ে আসবো। নিয়ে আসলে সেটা একই স্বরের পুনরাবৃত্তি আর কি দূর হবে। ফলে সেটাকে আমরা কি বলবো? অসমীকরণ বলবো। তাহলে এই যে দ্বিরুক্ত শব্দ যেগুলো আছে, এই দ্বিরুক্ত শব্দের মাঝখানে তোমরা একটা আ বসাই দিবা, তাহলে সেটা হয়ে যাবে কি অসমীকরণ। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, বুঝছো না বুঝো নাই? ওকে, কমেন্ট করো। গুড। এরপরে আসো অপিনিহিতি। অপিনিহিতিটা কি জিনিস? দেখো অপিনিহিতিটা কি জিনিস? অপিনিহিতি, অপিনিহিতি হলো পরের রস্বই বা রস্যকার আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন আমি একটা শব্দ লিখলাম আজি, থেকে কি লিখছি? আইজ। দেখো এই শব্দটার দিকে একটু তাকাও, আজি থেকে আইজ। এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি কি পাবো? সরিয়া রস্বই, সরি বর্গীয় জ, তারপরে কি রস্বই, অর্থাৎ জয়ের পরে কি আছে? রস্বই আছে। আচ্ছা, যখন তুমি এই যে এই ধ্বনিটাকে বিশ্লেষণ করবা পাবা কি? সরিয়া রস্বই বর্গীয় জ, আইজ। লক্ষ্য করো এই যে আকারটা, আকারটা, জটা জটা কেটে গেল, রস্বই রস্বই কেটে গেল। অর্থাৎ আমি তোমাকে বলতে চাই শব্দের মধ্যে যে কয়টা বর্ণ ছিল সে কয়টা বর্ণই আছে, সে কয়টা বর্ণই আছে। একটা মাত্র পরিবর্তন ঘটলো, সেটা কি? এই যে বর্গীয় জ, বর্গীয় জয়ের পরে কি আছে? আজি, অর্থাৎ বর্গীয় জয়ের পরে একটা রস্বইকার আছে। এই রস্বইকারটার অবস্থান কোথায়? বর্গীয় জয়ের পরে।
এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অপিনিহিতি। পরের রস্বইকারটা আগে চলে আসছে, যখন পরের রস্বইটা আগে আসবে তখন সেটাকে বলা হবে অপিনিহিতি। যেমন এরকম আছে সাধু, কি আছে সাধু, এই সাধুটা কি হবে তাহলে, হবে হলো সাউদ, কি হবে সাউদ। অর্থাৎ এই যে ধয়ের উস্যকার ধয়ের পরে আছে সেটা ধয়ের আগে চলে আসলো, এই ধয়ের আগে আসার কারণে এটাকে আমরা বলবো অপিনিহিতি। বুঝছো না বুঝো নাই? বুঝছো? আচ্ছা, বুঝছো, ওকে। এবার আসো, দেখো এখানে যে কটা শব্দ আছে, দেখো চালু, চালু থেকে কি, দেখো এই যে রস্যকারটা কোথায় আছে, লয়ের পরে চলে আসছে কোথায়, লয়ের আগে, অর্থাৎ অপিনিহিতি। হাটুয়া, দেখো এই রস্যকারটা কোথায় আছে, টয়ের পরে, কিন্তু দেখো এখানে চলে আসছে কোথায়, টয়ের আগে। দেখো চারি, এই যে দেখো রস্বইকার, রস্বইকার কোথায় আছে, রয়ের পরে, চারি, অর্থাৎ রয়ের সাথে আছে রস্বইকার, কিন্তু এই রস্বইকারটা কোথায় আসছে, রয়ের আগে। দেখো এই যে রয়ের আগে রস্বইকার। দেখো গাতি, গাতি থেকে হয়ে গেল কি, এই যে তয়ের আগে কি আছে, তয়ের সাথে কি আছে, অর্থাৎ তয়ের পরে কি আছে, এই রস্বইকারটা। অবস্থান কিন্তু রস্বইকারের আগে দেখছো, তয়ের আগে আছে, কিন্তু এটা উচ্চারণ হয় কোথায়, তয়ের পরে। এই জন্য বলছি যত কার থাকুক না কেন সবগুলোই কি ব্যঞ্জনের পরে যুক্ত হয়, অর্থাৎ ব্যঞ্জনের পরে কারগুলো মূলত যুক্ত থাকে। এই জন্য বলছে তয়ের পর কি আছে, রসই, রসইটা আগে চলে আসছে, হয়ে গেছে গাই। রাখিয়া, রাখিয়া থেকে হয়ে গেছে রাইখা, জালিয়া থেকে জাইল্লা, ভাসিয়া থেকে ভাইসা, এই যে চালু থেকে চাউল, এক কথা আবার আসছে। সাধু থেকে কি সাধু, এই যে দেখো সাধু, সাধু থেকে কি সাউদ। এইভাবে এই ধ্বনি পরিবর্তন গুলো হয়, ঠিক আছে, ওকে। এটা যদি বুঝে থাকো তাহলে এবার এই পাশের দিকে তাকাও, দেখো এই পাশে দেখো আছে কি, কন্যা থেকে কন্যার, বক্ষ থেকে বৈক্ষ, লক্ষ্য থেকে লক্ষ্য, কাব্য থেকে কাব্য, ধন্য থেকে ধন্য, তারপরে কি গদ্য থেকে গদ্য। অর্থাৎ লক্ষ্য করো, তোমার আপাত দৃষ্টিতে মনে হবে ক ক মিল আছে, নয় জফলা আকার, নয় জফলা মিল আছে, অর্থাৎ এই রস্বইটা শব্দের মাঝে প্রবেশ করেছে, তাই এটা কি, এটা হচ্ছে মধ্য স্বরাগম। কিন্তু আসলে মধ্য স্বরাগম এটা না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অপিনিহিতি। কেন, কারণ কি, কারণ হলো এই যে দেখো পরের, এই যে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণের দিকে তাকাও, এই যুক্ত বর্ণের আগে একটা করে রস্বইর আগমন ঘটছে, যুক্ত বর্ণের সামনে একটা করে রস্বইর আগমন ঘটছে, এই জন্য এটাকে আমরা অপিনিহিত বলবো। আমরা শুধু মনে রাখবো যে রস্বইর পূর্বে, সরি, কোন যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি রস্বই আসে, রস্বই বর্ণটা আসে, তাহলে সেটা হলো অপিনিহিতি। বুঝছো না বুঝো নাই? দেখো প্রত্যেকটা দেখো যুক্ত বর্ণ, দয় জফলা, নয় জফলা, বয় জফলা, এই যে এটা যুক্ত বর্ণ, এটাও যুক্ত বর্ণ। যুক্ত বর্ণগুলো, যুক্ত বর্ণগুলোর পূর্বে যখন রস্বই ধ্বনিটা আসবে, রস্বই ধ্বনিটা যখন আসবে, তখন আমরা সেই পরিবর্তনকে বলবো যে অপিনিহিতির পরিবর্তন। কার পরিবর্তন? অপিনিহিতির পরিবর্তন। বুঝছো? আচ্ছা, এবার আসো অভিশ্রুতি। অভিশ্রুতি, দেখো তো আমাদের খেলা হবে কে বলে, খেলা হবে কে বলে, আচ্ছা যে বলে বলুক, তাহলে আহো ভাতিজা আহো,
এই কথাটা কে বলে? এই কথাটা আমাদের ডিপজল দাদু বলে নাকি? ডিপজল দাদু বলে। আচ্ছা, এবার দেখো, বলছি আজি, কি বলছি? আজি, আজি থেকে কি বলছি? আইস। দেখো তো, আমাদের ডিপজল দাদু কি বলবে? আহো বাতিজ আহো, আজই তোমার সাথে খেলা হবে। না, বলবে কি? আইস, আইস, কি বলবে? বলবে আইস, কি বলবে? বলবে আইস, আইসকা। দেখো, বলছি শব্দটা হলো ধরিয়া। এগুলা কিন্তু সব সাধু ভাষার শব্দ। সাধু ভাষার শব্দটা অপিনিয়তি হইলে রসইটা আগে চলে আসে। দেখো, ধরিয়া, ডিপজল কি বলে? ওই ধৈরান, 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 কি বলে? ধৈরান। তাহলে এই যে ডিপজলের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা হলো অপিনিয়তি। এখন আমাদের সিনেমার যে নায়ক, হিরো, যখন হিরোইনের সাথে তার সাক্ষাৎ হবে তখন বলবে কি? সাক্ষাৎ করতে বলবে কি? আইস, আইস তোমার সঙ্গে দেখা করব। আইস বলে? না, বলে কি? বলে আজ, আজ বলে আজ। এই যে আজ, আজটা হলো প্রমিত রূপ বা শুদ্ধ রূপ, চলিত রূপ। এটা হচ্ছে অভিশ্রুতি। অর্থাৎ আমি তোমাকে বলতে চাই, বুঝাতে চাই যে যখন তুমি বলছো হাটিয়া, হাটিয়া থেকে বলছো কি? অপিনিয়তিতে বলছো হাইটটা। আর এটা যে অভিশ্রুতিতে হবে কি? অভিশ্রুতিতে হবে হেঁটে। বলছে খাটিয়া, খাটিয়া সমান সমান কি? সমান সমান হলো খাইট্টা। এই খাইট্টাটা যে হবে কি? খেটে। অর্থাৎ এইটা হচ্ছে সাধুরূপ, এটা হচ্ছে সাধুরূপ, আর এটা হচ্ছে চলিত রূপ। চলিত রূপের ক্রিয়াপদ গুলো মূলত এই নিয়মে চলিত রীতিতে পরিবর্তন হয়ে থাকে মূলত, অনেক ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলবো কি? হাটিয়া থেকে হাইট্টা, হাইট্টা থেকে হেঁটে। এই মাঝখানেরটা হলো অপিনিহিতি আর এটা হলো অভিশ্রুতি। এই জন্য বলা হচ্ছে অভিশ্রুতি হলো অপিনিহিতির পরের ধাপ। ঠিক আছে? যেমন আমরা শব্দ দেখি, এখানে দেখি ধরিয়া, ধরিয়া থেকে কি? ধৈর্যা, ধৈর্যা থেকে কি? ধরে। এটা হচ্ছে অপিনিহিতি, এটা হলো অভিশ্রুতি। অভিশ্রুতিটা হচ্ছে সুন্দর শোনা যায়। অভিশ্রুতি মানে কি? অভি মানে হচ্ছে সুন্দর, শ্রুতি মানে শোনায়। অভিশ্রুতি মানে সুন্দর শোনায় যা, যে কারণে এটা হচ্ছে সুন্দর শোনায়। ধরিয়া থেকে ধৈর্যা, ধৈর্যা থেকে ধরে, এটা হচ্ছে চলিত রীতি। বলছে গাছুয়া থেকে গাউসা, গাউসা থেকে কি? গেছো। বলছে মানিয়া থেকে মাইন্না, মাইন্না থেকে মেনে। হাটুয়া থেকে হাউটা, হাওটা থেকে হেঁটে। বলিয়া থেকে বইল্লা, 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 বইল্লা থেকে কি? বলে। শুনিয়া থেকে শূন্য, শূন্য থেকে কি? শুনে। অর্থাৎ এই যে এই পাশে যেগুলো দেখছো, এগুলো হচ্ছে অপিনিহিতি, আর মাঝখানেরটা হলো কি? সরি, এগুলো হলো অভিশ্রুতি, আর মাঝখানেরটা হলো অপিনিহিতি। আর এই পাশে এগুলো হলো কি? সাধুরীতির শব্দ। সাধুরীতির শব্দ যখন চলিত রীতি আসে তখন, রীতিতে আসে তখন এইভাবে পরিবর্তন সাধন হয়। ঠিক আছে? বুঝছো? বুঝছো সবাই? বুঝছো? বুঝছো না বুঝো নাই? আচ্ছা, বক্ষ, দেখো, এটা কি যুক্ত ব্যঞ্জন না? যুক্ত ব্যঞ্জন। এই যুক্ত ব্যঞ্জনের পূর্বে যখন রসই চলে আসবে সেটাকে আমরা অপিনিহিতি বলবো। তাহলে হয়ে যাবে কি? বৈক্ষ। দেখো তো উচ্চারণ কি? ক খর মতো না? এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হলো তো ক খ, ক খ উচ্চারণ, এই জন্য লিখছে ক খ। বক্ষ, বৈক্ষ, লক্ষ্য, লক্ষ্য, এইভাবে পরিবর্তন হয়েছে। বুঝতে পারছি না, কি বুঝতে পারছো না বলো? যেটা বুঝতে পারছো না সেটা লিখে বলবে, যেটা বুঝতে পারছি না।
আচ্ছা, অর্থাৎ অভিশ্রুতি কি? অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির পরের ধাপ। অপিনিহিতির পরের ধাপকে অভিশ্রুতি বলে। ঠিক আছে, এটা হলো এটা হচ্ছে সাধুরীতি শব্দ, এটা হচ্ছে এই ধাপে এসে সেটা অপিনিহিতি হয়েছে, আর এই ধাপে এসে সেটা কি হয়েছে? অভিশ্রুতি হয়েছে। অর্থাৎ অপিনিহিতি বুঝো নাই? অপিনিহিতি হলো পরের রস্বইকারটা আগে আসবে। এই দেখো, ধ যোগ কি রিয়া, র যোগ রস্বই যোগ অন্তস্তয়াকার ধরিয়া। এই ধরিয়াটা দেখো, এই যে রস্বইকারটা কোথায় আছে? র এর পরে অবস্থান করছে। এই র এর পরে অবস্থান করছে, এটা যখন র এর আগে চলে আসবে তখন সেটা হবে অপিনিহিতি। অর্থাৎ ধ রস্বই ধই, আর বাকি কি আছে? র। এই রটা এই যে অন্তস্থ, অন্তস্থটা জফলা হয়ে আকার হয়ে যাবে ধৈর্যা। গাছুয়া থেকে গাউসা, মানিয়া থেকে মাইন্না, এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে অপিনিহিতি। আর ওই যে যুক্ত ব্যঞ্জনে যদি পরের যুক্ত ব্যঞ্জনে যদি যুক্ত ব্যঞ্জনের আগে যদি রস্বইকারটা যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলবো কি? সেটাকে বলবো আমরা অপিনিহিতি। অপিনিহিতি আর অভিশ্রুতির মধ্যে পার্থক্য কোথায়? অবশ্যই পার্থক্য আছে, লক্ষ্য করো। এই যে পার্থক্য দেখো, এইটা কি দেখো, এটা কি দেখো, যে ধরিয়া, এই ধরিয়া হচ্ছে সাধুরীতির শব্দ। সাধুরীতিতে ধরিয়া বলি। এই ধরিয়া থেকে অপিনিহিতিতে এসে সেটা রসইকারটা আগে আসার কারণে ধরিয়া হয়েছে। এরপরে ধৈর্যা থেকে সুন্দর একটা ভাষা হয়েছে ধরে। এই ধরেইটাই হচ্ছে অভিশ্রুতি। অর্থাৎ তোমাকে আমি একটা বিষয় বললাম, যে সাধুরীতির শব্দগুলো যখন আমাদের ডিপজল দাদু, ডিপজল যখন বলবে তখন সেটা হবে অপিনিহিতি। কি হবে? অপিনিহিতি, অপিনিহিতি। আর যখন এটা আমাদের শাকিব খান বলবে তখন সেটা হবে কি? তখন সেটা হয়ে যাবে আমাদের অভিশ্রুতি। কারণ সে তো সুন্দর করে বলবে, সে তো আর ডিপজলের মতো বলবে না যে আজকা তোর দীক্ষা লমু, দীক্ষা, দীক্ষা, দেখিয়াকে দীক্ষা বানাই দিছে। এই যে দীক্ষা, সে তো দীক্ষা না বলে বলবে কি? দেখে, দেখে নেব। দেখিয়া থেকে দীক্ষা, দীক্ষা থেকে দেখে। অর্থাৎ এই যে পার্থক্য বা তারতম্য, যে সুন্দর একটা ভাষা তৈরি হচ্ছে, সেটাই হলো অভিশ্রুতি। বুঝছো না বুঝো নাই? এবার বুঝছো? বলো এবার বুঝছো কিনা? গুড। আচ্ছা, তাহলে যেটা বলছি, যে এটা হবে অপিনিহিতি ডিপজলের ভাষা, আর এটা হচ্ছে শাকিব খানের ভাষা, নাকি? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সুন্দর শোনাবে, এজন্য এটা হচ্ছে অপিনিহিতি। আচ্ছা, এরপরে আসো স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতিটা কি জিনিস? অর্থাৎ স্বরধ্বনির সঙ্গতি রক্ষা করা। স্বরধ্বনির কি? সঙ্গতি রক্ষা করা, অর্থাৎ একটার সাথে আরেকটা মিল রক্ষা করে চলবে, সেটা হলো স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতি হলো চার প্রকার। একটা হলো প্রগত, আর একটা হচ্ছে পরাগত, মধ্যগত, অন্যান্য স্বরসঙ্গতি। আচ্ছা, এই জায়গাটা একটু বুঝতে হবে। বুঝতেটা কি, বোঝার বিষয়টা কি বলছি, মনে করো তিনজন বন্ধু, ঠিক আছে? তিনজন বন্ধু মাঝারে যখন ওরস হয়, হ্যাঁ, তিন বন্ধু মাঝারে যখন ওরস হয়, তখন সিদ্ধি নিয়ে বসে পড়ে বন জঙ্গলের ভেতরে। তার মানে এই তিন বন্ধু একটু অভদ্র টাইপের, ঠিক আছে? এরা হচ্ছে ভুলভাল জিনিস খায়। এখন এই যে একটা, এই একটা হচ্ছে ভদ্র, সে সিদ্ধি চেনেই না, তবে সে জেনেছে যে এই তিনজন সিদ্ধি খায়। এখন এই যে এই তিনটা আর এই একটা মিলে মোট মোট চারটাকে নিয়ে একটা টিম গঠন করা হয়েছে। কি টিম? লক্ষ্য করো,
টিম গঠন করছে কে? এই 1 নম্বরটা, মানে একটা বর্ণ যেটা বা একটা স্বরধ্বনি যেটা, সেটাকে টিম গঠন করলো। যে এই যে মানে এই তিনজনকে নিয়ে টিম গঠন করলো, দায়িত্ব নিল যে এই ভদ্রটা এই বাকি তিনটাকে ভদ্র করবে। কি আর অসম্ভব কাজ, তাই না? বলছে যে তোদের তিনজনকে আমি দিনের পথে নিয়ে আসবো, দিনের পথে, ঠিক আছে, দিনের পথে। এখন সে দিনের পথে নিতে যে দেখতেছে এদের সংখ্যায় কি বেশি, এবং এরা এতটাই ভদ্র, ঠিক আছে, এতটাই অভদ্র, যে এই যে এরা যে অবাধ্য, এরা সিদ্ধিতে আসক্ত, এরা করছে কি, এই একটাকে নিয়ে মোট 4টা মিলে এখন সিদ্ধি খায়, ঠিক আছে, এখন 4টা মিলে খায়। তাহলে লক্ষ্য করো তো, এই 3টার প্রভাবে এই একটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বুঝছো না বুঝো নাই? এই কথা বুঝছো? আমি বোঝাতে চাইলাম যে এই যে 4টা মিলে একটা টিম গঠন হলো, 4টার মধ্যে 3টা খারাপ, একটা ভালো। আচ্ছা, এই 3টার সংস্পর্শে থেকে এই ভালোটা কি খারাপ হবে না? হতেই পারে, অবশ্যই হবে। তাহলে অবশ্যই হবে। এই যে হওয়া, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হইল কি? এই পরিবর্তনটা হলো সঙ্গ দোষে, মানে এদের সাথে মিলে এ আর কি নিজেও ভণ্ড হয়ে গেছে। এই 3টা তো ভণ্ড ছিল, এই 3টা ভণ্ডের সাথে একটা মিশে এইটাও ভণ্ড হয়ে গেছে, অর্থাৎ সঙ্গ দোষে ভণ্ড হওয়া, আর কিছুই না। এই যে ভণ্ড হয়েছে, ভণ্ড হবার পরে দেখো তো, অর্থাৎ এই 3টার প্রভাবে এই একটা প্রভাবিত হয়ে এদের সাথে সঙ্গ রক্ষা করে চলার কারণে এটাও ওদের মতো হয়ে গেছে। এটাই হচ্ছে সঙ্গ রক্ষা করা বা সঙ্গতি। বুঝছো না বুঝো নাই? ওকে, একটু বুঝাই এখন এই পাশে এসে। এই যে দেখো, একটা স্বরধ্বনির প্রভাবে আর একটা স্বরধ্বনির পরিবর্তন কিভাবে? যেমন তুমি দেখো, বলছে কি হি, সে, বি, হিসেবি থেকে হয়ে গেল কি হি, সি, বি। লক্ষ্য করো, হিসেবি। দেখো তো, এই যে একটা